হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আশা করি তোমরা ভালোই আছো। কারেন্ট অ্যাফেয়ার্স 2020 যে সিরিজটা আমি শুরু করেছি, তাতে 2020 সমস্ত ইম্পর্টেন্ট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই আমি শুধু তোমাদেরকে প্রোভাইড করছি। তো তাতে আমি 3টে ভিডিও অলরেডি পাবলিশ করেছি। যারা আগের 3টে দেখোনি অবশ্যই 3টে দেখে নিও। এবং আজকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের পার্ট 4, বাছাই করা 2020 কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 4। সমস্ত আপকামিং এক্সামের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই ইম্পর্টেন্ট হবে। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। মৌ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন বিটুইন আয়ুষ মিনিস্ট্রি অ্যান্ড ডাব্লিউসিডি মিনিস্ট্রি টু কন্ট্রোল ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন বা অপুষ্টিকে কন্ট্রোল করতে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে কাদের মধ্যে? আয়ুষ মিনিস্ট্রি এবং ডাব্লিউসিডি মিনিস্ট্রির মধ্যে। তো আয়ুষ কথাটার অর্থ হচ্ছে আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। তো এই আয়ুষ মিনিস্ট্রি এবং ডাব্লিউসিডি তোমরা অবশ্যই জানো, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। তো এই দুজনের মধ্যে মেমোরেন্ডাম স্বাক্ষরিত হয়েছে ম্যালনিউট্রিশন প্রতিরোধ করার জন্য। তো আইসিডিএস ক্যান্ডিডেটদের জন্য এটা একটি ইম্পর্টেন্ট হবে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সেটা হচ্ছে ডাব্লিউসিডি মিনিস্ট্রির আন্ডারে আসে, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো আয়ুষ মিনিস্ট্রি কি করবে? সাপোর্ট দেবে যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস প্রোগ্রাম, যে আইসিডিএস এর আন্ডারে বেনিফিশিয়ারিজরা রয়েছে, মানে আইসিডিএস এর আন্ডারে যে বাচ্চারা রয়েছে, প্রেগন্যান্ট ওমেন রয়েছে, তো তাদের অপুষ্টি দূর করার জন্য তারা যেন নিউট্রিশনাল ফুড পায়। তো সেই দিকটার উপর যেমন আইসিডিএস কাজ করে, তেমনি আয়ুষ মিনিস্ট্রি কি করবে? আয়ুষ মিনিস্ট্রি হচ্ছে সাইন্টিফিক সলিউশন দেবে আয়ুর্বেদা, যোগা এবং আদার যে আয়ুষ সিস্টেমের মেথডগুলো রয়েছে, এই মেথডের মাধ্যমে ম্যালনিউট্রিশন কি করে দূর করা যায়, এই জন্য আয়ুষ মিনিস্ট্রি ডাব্লিউসিডি মিনিস্ট্রির আন্ডারে যে আইসিডিএস এর বেনিফিশিয়ারিজ রয়েছে তাদেরকে হেল্প করবে। তো এই জন্য পাইলট প্রজেক্ট হিসাবে 1000 অঙ্গনওয়াড়ি সেন্টারকে কিন্তু বাছা হয়েছে। প্রত্যেকটা স্টেটেই কিছু কিছু সেন্টার সিলেক্ট করা হবে। টোটাল 1000টা অঙ্গনওয়াড়ি সেন্টার এর জন্য সিলেক্ট করা হবে। এবং আয়ুষ মিনিস্ট্রি কিন্তু অলরেডি কিছু কিছু মেজার্স নিয়েছে, যেমন ফিডিং প্র্যাকটিস ফর ল্যাকটেটিং মাদার্স। তো নবজাতক শিশুদের মায়ের ব্রেস্ট ফিডিং এর জন্য রাইট কিছু প্রসেস, এবং রাইট ইনটেক অফ ডায়েট ফর প্রেগনেন্ট ওম্যান, এবং গর্ভবতী মহিলার জন্য কি কি খাবার নেওয়া প্রয়োজন। তো এই সমস্ত স্পেসিফিক জিনিসের উপর আয়ুষ মিনিস্ট্রি অলরেডি কিন্তু বিভিন্ন সাইন্টিফিক মেথড আইসিডিএস কে দেওয়া শুরু করেছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকস হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020। তো 2020 যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স, তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 116। ঠিক আছে, 116 হচ্ছে ইন্ডিয়ার হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স র্যাঙ্ক। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে। এবং হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সটা হচ্ছে পোটেনশিয়াল টু মোবিলাইজ দ্য ইকোনমিক অ্যান্ড প্রফেশনাল পোটেনশিয়ালস ফর ইটস সিটিজেন্স। তো আমরা আরেকটা ইন্ডেক্স জানি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ওটা কিন্তু অলরেডি যেটা অ্যাচিভ হয়েছে তার উপর বেস করে হয়। কিন্তু হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সটা হচ্ছে পোটেনশিয়ালের উপর, কতটা পোটেনশিয়াল রয়েছে যে সেখানকার লোকেরা ইকোনমিক্যালি এবং নিজেকে ইকোনমিক্যালি ডেভেলপ করতে পারে এবং তারা প্রফেশনালি নিজেকে বিল্ড করতে পারে। তো এই বেসিসে ওয়ার্ল্ডে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 116। এবছরের যে থিম ছিল সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ইন দ্য টাইম অফ কোভিড-19। হিউম্যান ক্যাপিটাল ইন দ্য টাইম অফ কোভিড-19, এটা হচ্ছে 2020 হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স এর থিম ছিল, এবং এটা বের করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক। এবং এর আন্ডারে কি কি প্যারামিটার রয়েছে, কি কি দেখতে হয়, এগুলো এখানে রয়েছে। তোমরা ইন্টারেস্টেড থাকলে একটু পজ করে দেখে নিতে পারো, সবার জন্য দরকার হবে না। নেক্সট হচ্ছে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স। গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে কিন্তু ইন্ডিয়ার সিটি যেগুলো রয়েছে সেগুলো তাদের র্যাঙ্কিং পিছিয়ে গেছে, মানে খারাপ হয়েছে। এবং গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সটা কি দিয়ে করা হয়? এটা হচ্ছে একটা আদর্শ সিটি বা শহরে যে সমস্ত সুবিধা থাকা উচিত সেই সুবিধার উপর বেস করে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স বের করে থাকে। এবং এই গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে 2020-তে টপ হয়েছে সিঙ্গাপুর। ঠিক আছে, সিঙ্গাপুর হচ্ছে টপ। তারপরে হচ্ছে সেকেন্ড হেলসিনকি। হেলসিনকি তোমরা জানো ক্যাপিটাল অফ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিনকি। এবং জুরিচ হচ্ছে থার্ড। ঠিক আছে, জুরিচ হচ্ছে থার্ড পজিশনে রয়েছে। জুরিচ হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। এবং ইন্ডিয়ার মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে কিন্তু হায়দ্রাবাদ। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে সব থেকে ভালো পজিশনে রয়েছে হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদের র্যাঙ্ক হচ্ছে 85, যেটা 2019-এ 67 ছিল। ইন্ডিয়ার সব সিটির র্যাঙ্কিং কিন্তু পিছিয়ে গেছে। তো হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, এগুলো হচ্ছে টপ স্মার্ট সিটি ইন ইন্ডিয়া। তার মধ্যে হায়দ্রাবাদ হচ্ছে
85 নম্বরে, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট। নেক্সট হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020। তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ইজ এ অ্যানুয়াল র্যাঙ্কিং অফ কান্ট্রিজ বাই দেয়ার ক্যাপাসিটি ফর অ্যান্ড সাকসেস ইন ইনোভেশন, মানে কোন দেশে কত নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে তার উপর বেস করে ইন্ডিয়ার যে র্যাঙ্কিং সেটা হচ্ছে ওয়ার্ল্ডে 48। তাহলে ইন্ডিয়া হ্যাজ র্যাঙ্ক 48। তো 131টা কান্ট্রির মধ্যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 48, এবং এটা খুবই একটা ভালো র্যাঙ্ক। এটা টপ পজিশনে অ্যামং দ্য নেশনস ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথার্ন এশিয়া। তো সেন্ট্রাল এবং সাউথার্ন এশিয়ার মধ্যে ইন্ডিয়া হচ্ছে সব থেকে ভালো র্যাঙ্ক করেছে 48। ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য থার্ড মোস্ট ইনোভেটিভ লোয়ার মিডিল ইনকাম ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং ইন্ডিয়ার এই র্যাঙ্কিংটা বেরোনোর মেন কারণ কিন্তু ইন্ডিয়ার যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন আইআইটি মুম্বাই, দিল্লি, আইআইএসসি ব্যাঙ্গালোর, তো এই সমস্ত ইনস্টিটিউশনে অনেক ভালো ভালো রিসার্চ পেপার বের হয়, যার জন্য কিন্তু গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক ইমপ্রুভ হয়েছে। নেক্সট হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতেই ফার্স্ট ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু হয়েছে ইন্ডিয়াতে। কর্ণাটকের চিফ মিনিস্টার হচ্ছে বিএস ইয়াদুরপ্পা। তো বিএস ইয়াদুরপ্পা কান্ট্রিজ ফার্স্ট ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস জয়েন্টলি লঞ্চড হয়েছে বাই আইসিএটিটি, ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল এয়ার ট্রান্সফার টিম অ্যান্ড কাইথি ইন দ্য সিটি। এভিয়েশন টেকনোলজি ফার্ম হিসাবে হচ্ছে কাথি কাজ করবে। আইসিএটিটি যেটা রয়েছে এটা এই টিমের মধ্যে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস অ্যান্ড এক্সপার্টস থাকবে, এবং এরা দুজন মিলে এই ফার্স্ট ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলো ইন্ডিয়াতে ইন কর্ণাটকা। নেক্সট হচ্ছে সেপ্টেম্বর 16, 16ই সেপ্টেম্বর কিন্তু একটা ইম্পর্টেন্ট ডে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেনশন অফ দ্য ওজোন লেয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের যে ওজোন রয়েছে সেই ওজোন লেয়ারকে কনজার্ভ করার জন্য 16ই সেপ্টেম্বর আমরা ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেনশন অফ দ্য ওজোন লেয়ার পালন করে থাকি, এবং এবছরের থিম হচ্ছে ওজোন ফর লাইফ, 35 ইয়ার্স অফ ওজোন লেয়ার প্রোটেকশন। 1987 সালে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল সাইন করা হয়েছিল। এই মন্ট্রিল প্রোটোকলেই এই ওজোন লেয়ার ধ্বংসকারী যে সাবস্টেন্সগুলো রয়েছে, বিশেষ করে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন কম্পাউন্ডগুলো, সেগুলোর প্রোডাকশন নিষিদ্ধ করা হয় এই মন্ট্রিল প্রোটোকলে। তো এই মন্ট্রিল প্রোটোকল 1987 সালে সাইন করা হয়েছিল, এবং তখন থেকেই 16ই সেপ্টেম্বরকে ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেনশন অফ দ্য ওজোন লেয়ার হিসেবে পালন করা হয়। নেক্সট আর একটা ডে খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে। ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে 18ই সেপ্টেম্বর এটাকে পালন করা হয়েছে, এবং এটা হচ্ছে এই ফার্স্ট টাইম, এবছরই প্রথম এটাকে ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে পালন করা হলো। ইউনাইটেড নেশনস সেলিব্রেটস দ্য ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে ফর দ্য ফার্স্ট টাইম। ইট মার্কস অ্যান ইম্পর্টেন্স মাইলস্টোন ইন দ্য ফাইট ফর জেন্ডার ইকুয়ালিটি। এবং পুরুষ এবং মহিলা দুজনকেই সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের ডাইরেক্টিভ প্রিন্সিপালসেও রয়েছে। তো এটা কার্যকরী করার জন্য, তো এটার উপর আরও স্ট্রেস দেওয়ার জন্য এবং কার্যকরী করার জন্য 18ই সেপ্টেম্বরকে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে হিসাবে ঘোষণা করলো, এবং এবছরই এটা প্রথম পালিত হলো। নেক্সট হচ্ছে দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স যে বইটা, এটা কে লিখেছিলেন? এটা হচ্ছে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। তো প্রণব মুখার্জির বুক দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার টু বি রিলিজড অন বার্থ অ্যানিভার্সারি। তো প্রণব মুখার্জির এই বইটা দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার, এই বইটা হচ্ছে তার 4 নাম্বার বই, মানে এর আগে তিনি আরো 3টে বই লিখেছিলেন। এবং তোমরা নিশ্চয়ই জানো যে প্রণব মুখার্জি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলারই লোক, এবং তিনি কংগ্রেসে অনেকদিন যুক্ত ছিলেন, কংগ্রেসের সাথে, তারপরে প্রেসিডেন্ট হয়েছিলেন। তো ন্যাশনসের জন্য তিনি অনেক কিছু করে গেছেন, তিনি ভারতরত্ন পেয়েছিলেন। তো তিনি 31 আগস্ট 2020তেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি কোভিড পজিটিভ ছিলেন, 84 ইয়ার্স অফ এজে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এবং তিনি প্রেসিডেন্ট ছিলেন 2012 থেকে 2017 অবধি, এবং 13তম প্রেসিডেন্ট ছিলেন। তারপরেই রামনাথ কোবিন্দ 14তম প্রেসিডেন্ট এখন যিনি আছেন বর্তমান। এবং প্রণব মুখার্জি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2019 সালে। নেক্সট হচ্ছে আফটার 16 ইয়ার্স মিনারেল এক্সপ্লোরেশন স্টার্টস অ্যাট দ্য কোলার গোল্ডফিল্ডস। ঠিক আছে, 16 বছর পর কোলার গোল্ডফিল্ডসে আবার সোনা উত্তোলন করা হচ্ছে। এই কোলার গোল্ডফিল্ডসটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটকায় অবস্থিত। মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড রিসেন্টলি বিগেন দ্য কোলার গোল্ডফিল্ড এক্সপ্লোরেশন আফটার 16 ইয়ার্স। কোলার গোল্ড মাইন্স হচ্ছে 100 কিলোমিটার দূরে অবস্থিত বেঙ্গালুরু থেকে।
2001 সালে এটা বন্ধ হয়ে গেছিল, কেননা অনেক নিচের থেকে মানে অনেক গভীর জায়গা থেকে সোনাকে উত্তোলন করতে হতো এবং সোনার পার্সেন্টেজ অনেক কম থাকায় উৎপাদনের খরচ অনেক বেশি ছিল জন্য সোনার উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এটাকে আবার চালু করা হচ্ছে এবং কর্ণাটকা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট প্রডিউসার অফ গোল্ড। ঠিক আছে, ইন্ডিয়ায় কর্ণাটকায় সব থেকে বেশি গোল্ড পাওয়া যায় এবং এই কোলার মাইন্সটাই হচ্ছে ওয়ার্ল্ডের ডিপেস্ট মাইন্স। ঠিক আছে, যার জন্য কিন্তু উত্তোলনটা বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক বেশি খরচ হতো জন্য। আর কর্ণাটকের পরেই সোনা উত্তোলনে অন্ধ্রপ্রদেশ হচ্ছে সেকেন্ড স্পটে রয়েছে ইন্ডিয়াতে। অন্ধ্রপ্রদেশের রামগিরি, অনন্তপুর এগুলোতে হচ্ছে সোনা পাওয়া যায়। আর ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট ইম্পোর্টার অফ গোল্ড ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন্ডিয়ার মতো সোনা কেউ আর কেনে না। ঠিক আছে, আমরাই সব থেকে পৃথিবীর সব থেকে বেশি সোনা কিন্তু আমরাই কিনি। ইন্ডিয়া বাইরের দেশ থেকে আমরা নিয়ে আসি কিনে সোনা, যার জন্য আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেক বেশি হয়ে যায়। কেননা আমরা যখন গোল্ড বাইরের কান্ট্রি থেকে পারচেস করি আমাদেরকে তার বিনিময়ে ডলার দিতে হয়। ঠিক আছে, তো ইম্পোর্ট করার জন্য আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেক বেশি হয়ে যায়। নেক্সট টপিক হচ্ছে হর্ষবর্ধন, আমাদের হেলথ মিনিস্টার, announced that government is committed to raise health expenditure to 2.5% of GDP। ঠিক আছে, কত করবে এটা তো আমাদের বলে লাভ নেই, এটা নতুন কোনো কথা নয়। অ্যাকচুয়ালি ন্যাশনাল হেলথ পলিসি যেটা 2017-তে এসেছিল তাতেই কিন্তু টার্গেট রাখা হয়েছিল যে পাবলিক হেলথ এক্সপেন্ডিচার জিডিপি 2.5% করা হবে। 2.5%, কেননা প্রেজেন্টলি আমাদের তার অর্ধেক রয়েছে। ঠিক আছে, 1.15, তো 2.25-এর অর্ধেক অ্যাকচুয়াল হচ্ছে আমরা বর্তমানে 1.15% অফ জিডিপি আমরা ইউজ করি হেলথ এক্সপেন্ডিচার, পাবলিক হেলথ এক্সপেন্ডিচার হিসেবে। এটা খুবই কম, তো এটাকে বাড়িয়ে 2.5% করা হবে। নেক্সট হচ্ছে নীতি আয়োগ and Embassy of the Netherlands signed statement of intent on decarbonization and energy transition agenda। তো নেদারল্যান্ডসের সাথে আমাদের ইন্ডিয়ার নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তো নীতি আয়োগ এবং নেদারল্যান্ডস কি করবে, ডিকার্বনাইজেশন এবং এনার্জি ট্রানজিশন এজেন্ডার উপর কাজ করবে। লোয়ারিং দ্য নেট কার্বন ফুটপ্রিন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টর। তো আমরা যে কয়লা এবং পেট্রোল ডিজেল এগুলোর থেকে যে আমরা এনার্জি উৎপাদন করি সেটাকে কমিয়ে গ্রিন এনার্জির দিকে, যেমন ন্যাচারাল গ্যাস ইউজ করা, হাইড্রোজেন সেল ইউজ করা, তো এসব রিনিউয়েবল এনার্জি যেগুলো রয়েছে সেগুলোর উপর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং রিসার্চ করার জন্য নেদারল্যান্ডসের সাথে নীতি আয়োগের চুক্তি হয়েছে। আমাদের নীতি আয়োগের বর্তমান সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অমিতাভ কান্ত। নীতি আয়োগের চেয়ারম্যান যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু প্রাইম মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নেক্সট হচ্ছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল হেডেড বাই রাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিং অ্যাকর্ডস অ্যাপ্রুভাল ফর ভেরিয়াস আর্মস অ্যান্ড ইকুইপমেন্ট ওর্থ 2290 crore। তো ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল হচ্ছে যে কোনো ডিফেন্স পারচেজের ক্ষেত্রে ফাইনাল অ্যাপ্রুভাল দেয় এবং এর হেড থাকে আমাদের ডিফেন্স মিনিস্টার যিনি থাকেন রাজনাথ সিং। এই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল 2002 সালে গঠন করা হয়েছিল এবং রিসেন্টলি 72,000 অ্যাসল্ট রাইফেল কেনা হবে। এটার জন্য ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল সেটাকে পারমিশন দিয়েছে এবং অ্যাসল্ট রাইফেলটা কার কাছ থেকে কেনা হয়, এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার থেকে কিন্তু অ্যাসল্টটা কেনা হয়। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ডেনমার্ক গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। তো নেদারল্যান্ডসের সাথে যেমন ডিকার্বনাইজেশনের জন্য চুক্তি হয়েছে, ঠিক একইভাবে ডেনমার্কের সাথেও গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে টু ফাইট অ্যাগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। ফাইট করার জন্য ডেনমার্কের সাথে ইন্ডিয়ার চুক্তি হয়েছে। ইট উইল ফোকাস অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট অ্যান্ড ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো এসডিজি গোল এবং প্যারিস এগ্রিমেন্ট যেটা 2015 সালে হয়েছিল, তো এই দুটোর উপর কাজ করবে ইন্ডিয়া এবং ডেনমার্ক। নেক্সট হচ্ছে স্যান্ডেলউড স্পাইক ডিজিজ। স্যান্ডেলউড স্পাইক ডিজিজ বা এসএসডি ডিজিজ, যেটা এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল প্যারাসাইটস। তো এটা এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। স্যান্ডেলউড যে গাছ রয়েছে, এই স্যান্ডেলউড গাছটা কর্ণাটকা এবং কেরালা, সাউথ ইন্ডিয়ার ওয়েস্টার্ন ঘাটে স্যান্ডেলউড ট্রি বা গাছ পাওয়া যায় এবং রিসেন্টলি অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এই এসএসডি স্পাইক ডিজিজের জন্য। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এখনো ফাইটোপ্লাজমা, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ফাইটোপ্লাজমা। ফাইটোপ্লাজমা হচ্ছে ব্যাকটেরিয়াল প্যারাসাইটস ইন প্লান্ট টিস্যু। প্লান্ট টু প্লান্ট ট্রান্সমিশন হয় এবং এর কোনো কিওর নেই। ঠিক আছে, এর কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। যে গাছগুলো ইনফেক্টেড হয় সেগুলোকে কেটে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, কেননা ট্রান্সমিশনের ফলে অন্য গাছগুলো কিন্তু এফেক্টেড
হয়ে যায়। এবং নেক্সট হচ্ছে ট্রি কভার ইন গুজরাট শ্রাঙ্ক বিটুইন 2006 অ্যান্ড 2017। তো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি রিপোর্ট দিয়েছে পার্লামেন্টে যে গুজরাতে ট্রি কভার কমে গেছে, ফরেস্ট কভার বেড়ে গেছে। ঠিক আছে, ফরেস্ট কভার মানে হচ্ছে অ্যাকচুয়াল ফরেস্ট কিন্তু বেড়ে গেছে, কিন্তু ট্রি কভার মানে হচ্ছে ফরেস্টের বাইরে যে নর্মাল গাছগুলো থাকে, যেমন রাস্তার পাশে বা আমাদের বাড়ির পাশে, যেগুলোতে ডেন্সিটি কম থাকে, একটা সার্টেন ডেন্সিটির বেশি গাছ থাকলে সেই জায়গাটাকে আমরা ফরেস্ট বলি। এবং ট্রি কভার বলতে হচ্ছে ট্রি প্যাচেস আউটসাইড রেকর্ডেড ফরেস্ট এরিয়া। নেক্সট হচ্ছে পজিটিভ পে ফ্রম জানুয়ারি 2021। তো আরবিআই নতুন একটা স্টেপ নিতে যাচ্ছে ফ্রড চেক পেমেন্টকে বন্ধ করার জন্য, এটাকে নাম দিয়েছে পজিটিভ পে। তো এই পজিটিভ পেতে কি হবে, যদি কেউ চেক সাবমিট করে টাকা উইথড্র করার জন্য, তো চেকে যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার থাকবে, মানে যাকে টাকাটা ট্রান্সফার করা হবে, ব্যাংক কি করবে, সেই চেকে দেওয়া যে ডেটা, সেই ডেটার সাথে সেন্ট্রালে যে একটা সিস্টেম থাকবে, ওই অ্যাকাউন্ট হোল্ডার এবং অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এই দুটো ম্যাচ করিয়ে নেবে এবং ভেরিফিকেশন করার পরেই সেই টাকাটা তারা ব্যাংক ট্রান্সফার করবে। নেক্সট হচ্ছে কেরালা উইন্স ইউএন অ্যাওয়ার্ড ফর কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজ। তো ইউনাইটেড নেশনসের অ্যাওয়ার্ড জিতেছে কেরালা, কি জন্য? টু কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজ। তো এটা কিন্তু করোনার জন্য নয়, ঠিক আছে। নন কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যেগুলো কমিউনিকেট হয় না, যেমন ক্যান্সার, যেগুলো একজনের থেকে আরেকজনের ট্রান্সফার বা কমিউনিকেট হয় না, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ডায়াবেটিস। তো এই ডিজিজগুলো কন্ট্রোল করার জন্য কেরালা অ্যাওয়ার্ড পেয়েছে এবং এই ডিজিজগুলো কন্ট্রোল করার জন্যই কেরালায় কোভিড-19 কন্ট্রোল করা অনেক ইজি হয়েছে এবং 70% অফ দ্য ডেথ এই ওয়ার্ল্ডের কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের জন্যই হয়ে থাকে। কেরালা ট্যুরিজম ব্যাগস প্রেস্টিজিয়াস পাটা অ্যাওয়ার্ড। পাটা মানে হচ্ছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন গ্র্যান্ড অ্যাওয়ার্ড। কেরালা কিন্তু আরো একটা অ্যাওয়ার্ড জিতেছে, সেটা হচ্ছে পাটা অ্যাওয়ার্ড। পাটা অ্যাওয়ার্ড হচ্ছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন। কেরালা ট্যুরিজমস ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হিউম্যান বাই নেচার। এই হিউম্যান বাই নেচার ক্যাম্পেইন কেরালা করেছিল, যার জন্যই পাটা অ্যাওয়ার্ড 2020 কেরল পেয়েছে। তাহলে হিউম্যান বাই নেচার ওয়াজ এ মার্কেটিং স্ট্র্যাটেজি টু রিভাইভ ট্যুরিজম দ্যাট ওয়াজ হিট বাই দ্য 2018 ফ্লাড অ্যান্ড দ্য নিপা আউটব্রেক। তো কেরালায় যে নিপা আউটব্রেক হয়েছিল এবং 2018 যে ভয়ানক ফ্লাড হয়েছিল, তারপরে একটা মার্কেটিং করেছিল কেরালা তাদের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে রিভাইভ করার জন্য, এবং সেই মার্কেটিং এর যে থিম বা নাম ছিল সেটা হচ্ছে হিউম্যান বাই নেচার, ঠিক আছে। এবং এটা অনেকটা পপুলারাইজ হয়েছিল এবং যার জন্য কেরল ট্যুরিজম অ্যাচিভ রেকর্ড গ্রোথ অফ 17.2% ইন ট্যুরিজম ইন 2019, ঠিক আছে, হাইয়েস্ট ইন 24 ইয়ার্স। 2024 বছরের মধ্যে সর্বোচ্চ গ্রোথ এই 2019 হয়েছিল। 2018 নিপা আউটব্রেক এবং এই ভয়ানক যে ফ্লাড হয়েছিল তারপরে। তো এই জন্যই কেরল ট্যুরিজম ব্যাগস পাটা প্রেস্টিজিয়াস। নেক্সট হচ্ছে প্লাস্টিক পার্ক স্কিম। The Ministry of Chemicals and Fertilizers has approved setting up of 10 plastic parks in the country. তো প্লাস্টিক পার্ক তৈরি করা হবে, কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মিনিস্ট্রি এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। কোথায় কোথায় হবে? আসাম, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড অ্যান্ড ছত্তিশগড়। এই প্লাস্টিক পার্কগুলো কেন তৈরি করা হচ্ছে? টু ইনক্রিজ দ্য কম্পিটিটিভনেস এবং ডোমেস্টিক প্লাস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে রিভাইভ করার জন্য, রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ যাতে ভালো হয় তার জন্য এই প্লাস্টিক পার্কগুলো তৈরি করা হচ্ছে। আমরা জানি যে দেখো ইন্ডিয়ায় বেশিরভাগ প্লাস্টিক ইন্ডাস্ট্রিগুলো কিন্তু স্মল এবং মিডিয়াম, বড় আকারের প্লাস্টিক ইন্ডাস্ট্রি খুব কম রয়েছে, সবগুলোই ছোট ছোট আকারে রয়েছে। এবং ইন্ডিয়ার গ্লোবাল যে প্লাস্টিক মার্কেট রয়েছে তাতে ইন্ডিয়ার শেয়ার খুবই কম, এক্সপোর্টে মাত্র 1% ইন্ডিয়ার শেয়ার রয়েছে এবং চাইনিজ ডমিনেন্স প্রচুর রয়েছে। আমরা দেখি যে টয়েস থেকে শুরু করে সমস্ত চাইনিজ জিনিস ইন্ডিয়ান মার্কেটে ছেয়ে রয়েছে। তো যার জন্য ইন্ডিয়ান যে ফ্র্যাগমেন্টেড প্লাস্টিক ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে বৃহত্তর আকারে আমরা সেটাকে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। R&D এবং রিসার্চের মাধ্যমে প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য এই প্লাস্টিক পার্ক তৈরি করা হচ্ছে। এবং আমরা কিন্তু একদিকে প্লাস্টিক বন্ধ করার কথা বলছি, আবার প্লাস্টিক পার্ক তৈরি করছি। তো এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। দেখো, অ্যাচিভ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি গ্রোথ, ঠিক আছে, পরিবেশকে বাঁচিয়ে রেখেই আমরা ইনোভেটিভ মেথডের মাধ্যমে ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, রিসাইক্লিং করব। এই মানে যেগুলো অলরেডি প্লাস্টিক রয়েছে সেগুলো রিসাইক্লিং এর উপর জোর দেবো এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট করব। এক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু 50% প্রজেক্ট কস্ট দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। প্লাস্টিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নতুন কোনো যদি এরকম প্রজেক্ট তৈরি করা হয় তাহলে 50% ফান্ডিং সেন্টার দেবে এবং বাকি স্টেট এবং অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস দিতে পারে।
এবং সেন্টার ম্যাক্সিমাম 40 crore রুপিস দেবে, 50% এবং ম্যাক্সিমাম 40 crore। নেক্সট হচ্ছে দ্য ইউনাইটেড নেশন ইজ টু হোল্ড দ্য গ্লোবাল ক্লাইমেট সামিট অন ডিসেম্বর অ্যান্ড ব্রিটেন ইজ টু কো হোস্ট দ্য সামিট। তো ইউনাইটেড নেশনস এবং ব্রিটেন হোস্ট করছে গ্লোবাল ক্লাইমেট সামিট 12 ডিসেম্বর 2020 টু মার্ক দ্য 5th অ্যানিভার্সারি অফ দ্য সাইনিং অফ প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট 2015। যেটা 2015 প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল, তার 5 বছরের পূর্ণ হলো এবং সেই উদ্দেশ্যেই সেটাকে সেলিব্রেট করার জন্য ইউনাইটেড নেশনস এবং ব্রিটেন গ্লোবাল ক্লাইমেট সামিট করছে 12 ডিসেম্বর 2020। ইউকে প্রাইম মিনিস্টার বরিস জনসন উইল কো-হোস্ট দ্য ইভেন্ট। এবং এটা কি করবে, এটা কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম দেবে ইন ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP26, কনফারেন্স অফ পার্টিস 26, মানে 26 নম্বর COP যেটা, সেটা গ্লাসগো স্কটল্যান্ডে হবে নভেম্বর 2021। তো গ্লাসগো স্কটল্যান্ডে COP26 মানে কনফারেন্স অফ পার্টিস, যেটাকে বলে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া বিহাইন্ড ডেথস অফ 330 বটসোয়ানা এলিফেন্ট। তো বটসোয়ানা হচ্ছে একটা সাউথ আফ্রিকান কান্ট্রি। এখানে ম্যাপে দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো হাতির ডেথ হয়েছিল, 330টা মতো হাতির ডেথ হয়েছিল। সেটার কারণ খুঁজে পাওয়া গেছে এবং সেটা হচ্ছে একটা সায়ানো ব্যাকটেরিয়া। তো জলে এই দ্রবীভূত থাকে এই সায়ানো ব্যাকটেরিয়াটা, এটাই মেন কারণ ছিল বটসোয়ানায় যে অসংখ্য হাতির মৃত্যু হয়েছিল, 330টা মতো হাতি মারা গিয়েছিল। নেক্সট হচ্ছে দ্য প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়েক্টর PFBR which is being constructed by the ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড বা ভাবিনি is expected to be commissioned by অক্টোবর 2022। তো নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের জন্য 3 ধরনের মেথড ফলো করা হয়, একটা হচ্ছে হেভি ওয়াটার রিয়েক্টর, আর একটা হচ্ছে ফার্স্ট ব্রিডার রিয়েক্টর, এবং একটা হচ্ছে থোরিয়াম বেস রিয়েক্টর। তো এটা হচ্ছে সেকেন্ড টাইপ ফার্স্ট ব্রিডার রিয়েক্টর। এর একটা প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে, এটা কনস্ট্রাক্ট করছে ভাবিনি, মানে হচ্ছে ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড, কালপাক্কাম অ্যাটমিক পাওয়ার স্টেশনের কাছে। কালপাক্কাম হচ্ছে তামিলনাড়ুতে। এখানে অলরেডি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তো এর পাশেই এর প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে ফার্স্ট ব্রিডার রিয়েক্টরের, এবং এটা তৈরি করা হচ্ছে বাই ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড। আমাদের নিউক্লিয়ার প্রোগ্রামের ফাদার হচ্ছে বা জনক হচ্ছে ডক্টর হোমি ভাভা হচ্ছে আমাদের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক। আর স্পেস যদি বলা হয়, যে স্পেস প্রোগ্রামের জনক হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই, আর আমাদের মিসাইল ম্যান হচ্ছে ডক্টর APJ আব্দুল কালাম। তো 2015 থেকে 20 সালের মধ্যে 145% বেড়েছে এই বসতি, যেগুলো আর্সেনিক এফেক্টেড যে বসতি রয়েছে তাতে। তো আর্সেনিকটা মেনলি আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র যে প্লেন রয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্র অ্যালুভিয়াল প্লেনসেই এই আর্সেনিক দূষণ সব থেকে বেশি। এবং যদি আমরা স্টেট ওয়াইজ দেখি, আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সবগুলি দেখো গাঙ্গেয় ব্রহ্মপুত্র প্লেন যেটা বলি, এই গাঙ্গেয় ব্রহ্মপুত্র প্লেনেই আর্সেনিকের এফেক্ট দূষণ সব থেকে বেশি। এবং আসামে হচ্ছে সব থেকে বেশি হ্যাবিটেশনস রয়েছে, হ্যাবিটেশন মানে হচ্ছে বসতি, এবং তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর্সেনিক এফেক্টেড হ্যাবিটেশন যেমন বেড়েছে, কিন্তু তার অপোজিটে ফ্লুরাইড এফেক্টেড কিন্তু কমে গেছে। ফ্লুরাইডও একটা আর্সেনিকের মতোই একটা ক্ষতিকারক মিনারেলস, যার দূষণ কিন্তু কমে গেছে। আমরা অলরেডি কিন্তু জল জীবন মিশন শুরু করেছি 2019 সালে। জল জীবন মিশনের আন্ডারে কি করা হবে, পোর্টেবল ওয়াটার সাপ্লাই থ্রু ট্যাপ কানেকশন দেওয়া হবে ইন ইজ হাউসহোল্ড। তো এই যে আর্সেনিক দূষিত জল অনেকেই এখনো অবধি খেতে হয় তাদেরকে, কিন্তু এই জল জীবন মিশনের আন্ডারে প্রত্যেক ঘরেই আর্সেনিক মুক্ত এবং পিওর পানীয় জল সবাইকে ট্যাপ কানেকশনের মাধ্যমে প্রোভাইড করা হবে এই জল জীবন মিশনের আন্ডারে ফর ড্রিঙ্কিং অ্যান্ড কুকিং নিডস। এবং এই জল জীবন মিশনের পাইপ টু ওয়াটার সাপ্লাই টু এভরি হাউসহোল্ড কমপ্লিট করা হবে 2024 সালের মধ্যে। নেক্সট হচ্ছে স্মার্ট স্কিম, ঠিক আছে, ওশেন সার্ভিস মডেলিং অ্যাপ্লিকেশন রিসার্চ অ্যান্ড টেকনোলজি। তো এই স্মার্ট স্কিমের উদ্দেশ্য কি, স্টেপিং আপ ওশেন রিসার্চ, মানে সমুদ্রের উপর রিসার্চ করা, এবং সেটিং আপ আর্লি ওয়ার্নিং ওয়েদার সিস্টেম টু জেনারেট অ্যান্ড রেগুলারলি আপডেট ইনফরমেশন অন মেরিন লিভিং রিসোর্স অ্যান্ড দ্য রিলেশনশিপ ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইন দ্য ইন্ডিয়ান এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ। তো সি ওয়াটারের পলিউশন লেভেল কি রয়েছে এবং ম্যাপের মধ্যে সেগুলোকে অ্যাসেসমেন্ট করা, রিসার্চ করা, অবজার্ভ করা, তো এই সমস্ত জিনিস ডেভেলপ করার জন্যই স্মার্ট স্কিম লঞ্চ করা হয়েছে। তো এটার ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, ওশেন সার্ভিস মডেলিং অ্যাপ্লিকেশনস
রিসোর্স অ্যান্ড টেকনোলজি। আর ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার, ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার, এটা ইম্পর্টেন্ট। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। দ্য সেন্টার ওয়াজ established at ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস OIS, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস হায়দ্রাবাদেই ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার কিন্তু অবস্থিত। ইট অপারেটস আন্ডার মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স। নেক্সট, গভর্নমেন্ট টু সেট আপ নিউট্রিনো অবজারভেটরি ইন দ্য কান্ট্রি। তো নিউট্রিনোটা কি? পরমাণুতে আমরা যে তিনটে এলিমেন্টারি পার্টিকেল দেখি, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, তো এই তিনটের মধ্যে এটা পড়ে না। এটা নিউট্রিনোস আর অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন নেচার, অসংখ্য পরিমাণে পাওয়া যায়। দ্য সান, স্টার্স and the atmosphere produces millions of neutrinos every seconds and most of these neutrinos pass through our body without realizing us, মানে আমরা রিয়েলাইজই করতে পারি না। আমাদের দেহে কিন্তু অসংখ্য নিউট্রিনো এসে ধাক্কা মারছে এবং এফোর হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে যেদিকে আমাদের দেহে যে স্ট্রাইক করছে তার উল্টো দিকে নিউট্রিনো এগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতেও পারছি না। এবং দে ক্যান ইভেন পাস থ্রু দ্য আর্থ, মানে পৃথিবীরও একদিক থেকে এফোর হয়ে যাচ্ছে, মানে একদিকে ঢুকে একদিকে বেরিয়ে যাচ্ছে এই অসংখ্য নিউট্রিনো কণাগুলো। এর অনেক ইম্পর্টেন্স রয়েছে, নিউক্লিয়ার রিসার্চের ক্ষেত্রে এর ইম্পর্টেন্স রয়েছে। এবং এর অবজারভেটরি বা এর উপর আরো গবেষণা করার জন্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক সায়েন্স DAE, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক সায়েন্স এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি DST, তো ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক সায়েন্স এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা জয়েন্টলি ফান্ড করছে এই নিউট্রিনো অবজারভেটরি তৈরি করতে। এবং এটা তৈরি হবে বডি ওয়েস্ট হিলসে, এটা তৈরি হবে তামিলনাড়ুতে, থেনি ডিস্ট্রিক্টের তামিলনাড়ুতে বডি ওয়েস্ট হিলসে এটা তৈরি হবে, বডি ওয়েস্ট হিলস। এবং এই অবজারভেটরিটা আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু অনেক ইকোলজিক্যাল কনসার্নও রয়েছে। অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্টালিস্ট, দ্য এক্সপ্লোশন, ব্লাস্ট অ্যান্ড ভাইব্রেশনস ফ্রম দ্য কনস্ট্রাকশন উইল ব্যাডলি এফেক্ট ইকোলজিক্যালি ফ্রাগাইল ওয়েস্টার্ন ঘাট। তো এখানে যেহেতু পাশেই ওয়েস্টার্ন ঘাট রয়েছে বডি ওয়েস্ট হিলসের পাশেই, তো এখানে যে এক্সপ্লোশনগুলো করা হবে এক্সপেরিমেন্টের জন্য সেটা ওয়েস্টার্ন ঘাটের যে ইকোলজিক্যাল পরিবেশ রয়েছে সেটাতে ইম্প্যাক্ট ফেলতে পারে বা তার কোনো প্রভাব পড়তে পারে ওয়েস্টার্ন ঘাটে। তো এই জন্য একটা কনসার্ন কিন্তু এখানে রয়েছে এবং কিছুদিন প্রোটেস্টও হয়েছিল এর জন্য। নেক্সট হচ্ছে নিউ পার্লামেন্ট বিল্ডিং টু কস্ট অ্যারাউন্ড 970 crore। তো নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হচ্ছে। আমাদের যে এক্সিস্টিং পার্লামেন্ট বিল্ডিং রয়েছে সেটা ব্রিটিশ এরাতেই তৈরি হয়েছিল। এটা তৈরি করেছিল এডউইন লিউটেন্স অ্যান্ড হারবার্ট বেকার। আমাদের এক্সিস্টিং পার্লামেন্ট বিল্ডিং তৈরি করেছে এবং নতুন করে পার্লামেন্ট বিল্ডিং তৈরি হতে যাচ্ছে। এবং টাটা প্রজেক্ট লিমিটেড, ঠিক আছে, টাটা প্রজেক্ট লিমিটেড এর এই অর্ডারটা পেয়েছে নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি করার জন্য। অর্ডার পেয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড 861.90 crore, এই টাকার বিনিময়ে তারা বিল্ডিংটা বানানোর অর্ডার পেয়েছে। CMERI develops world's largest solar tree. তো CSIR সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, CMERI সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট have developed world's largest solar tree which is installed at its residential complex in Durgapur in West Bengal। ঠিক আছে, বর্ধমান থেকেও থাকলে কমেন্ট বক্সে জানিও। তো আমাদের এই দুর্গাপুরেই যে CMERI ইনস্টিটিউট রয়েছে তারা লার্জেস্ট সোলার ট্রি তৈরি করেছে, ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার ট্রি। 11.5 কিলোওয়াট পিক পাওয়ার তৈরি করতে পারে সেই ট্রিটা। তো অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে এরকম একটা ট্রি এবং এরকম একটা স্ট্রাকচার, গাছের মতো দেখতে, এবং এরকম করে সোলার প্যানেলগুলো চারিদিকে এরকম করে লাগানো, এমনভাবে অপটিমাইজ করে এটাকে করা হয়েছে যাতে সব থেকে বেশি সংখ্যক সানরেস এর উপর পড়ে এবং যখন সানরে থাকবে না তখন অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে, এরকম টাইপের একটা সিস্টেম করা হয়েছে। তো তোমরা নেটে ইন্টারেস্টেড হলে দেখতে পারো। তো যাই হোক, এই সোলার ট্রিটা তৈরি করেছে CMERI সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট। ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট একবার হতে যাচ্ছে, অর্গানাইজড কে করবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এবং FICCI ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ISA বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর হেডকোয়ার্টার হচ্ছে হরিয়ানার গুরুগ্রামে। IS সোলার অ্যালায়েন্স তৈরি করার পেছনে কিন্তু ইন্ডিয়াই লিডিং রোল নিয়েছিল, ইনিশিয়েট করেছিল ইন্ডিয়াই এবং প্রপোজ করেছিল 2015 প্যারিস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে। নেক্সট হচ্ছে ওসিহাইড সুগা হচ্ছে কি জাপানের নিউ প্রাইম মিনিস্টার। ওসিহাইড সুগা হচ্ছে জাপানের নিউ প্রাইম মিনিস্টার। ওসিহাইড সুগা ইলেক্টেড
অ্যাজ প্রাইম মিনিস্টার ফলোইং দ্য সারপ্রাইজ রেজিগনেশন অফ শিনজো আবে। আগে শিনজো আবে ছিলেন জাপানের প্রাইম মিনিস্টার, কিন্তু শারীরিক অসুস্থতা দিয়েছেন এবং নতুন করে জাপানের প্রাইম মিনিস্টার ইলেক্টেড হয়েছেন ওশিহাইড সুগা। জাপানের ক্যাপিটাল টোকিও, কারেন্সি হচ্ছে জাপানিজ ইয়েন, ইয়েন। চায়নার হচ্ছে ইউয়ান। নেক্সট, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ডেড টু স্যার ডেভিড অ্যাটেনবোরোক। তো ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2020-তে, তো ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দেওয়া হলো কাকে? স্যার ডেভিড অ্যাটেনবোরোক। তো ইনি হচ্ছে একজন রিনাউন্ড ন্যাচারালিস্ট অ্যান্ড ব্রডকাস্টার, বিবিসি নেচার ডকুমেন্টারিজ। তো বিবিসির তোমরা নেচার ডকুমেন্টারিজ দেখে থাকবে, বিভিন্ন রকম নেচারের উপর বিভিন্ন ভিডিও থাকে ওদের। তো এই কাজ করার জন্য ডেভিড অ্যাটেনবোরোক কিন্তু অলরেডি এমি অ্যাওয়ার্ড পেয়েছেন, এমি অ্যাওয়ার্ড। তার বিখ্যাত শো হচ্ছে 7 ওয়ার্ল্ডস অ্যান্ড 1 প্ল্যানেট। পরিবেশকে বাঁচানো এবং প্ল্যানেটকে সেভ করার জন্য তিনি অনেক কাজ করে গেছেন এবং এখনো করছেন। তো ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছে স্যার ডেভিড অ্যাটেনবোরোককে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে আমাদের উৎসাহ দিও যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি।